2026 সালে 6ই এপ্রিল সোমবার ভোর। সময়টা এমন যখন শহর সাধারণত ঘুমিয়ে থাকে, রাস্তা ফাঁকা থাকে আর মানুষ নতুন দিনের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু সেই শান্ত সময়েই তেহরানের আকাশে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল নীরবতা। একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী। আকাশে দেখা গেল একটা যুদ্ধ বিমান, সক্রিয় হয়ে উঠল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আর কয়েক ঘন্টার মধ্যেই সামনে এলো ভয়ঙ্কর খবর। যৌথভাবে আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে শুধুমাত্র সামরিক ঘাঁটি নয়, বরং দেশের অত্যন্ত সেরা শিক্ষা প্রতিষ্ঠান শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই হামলা এখন চলতে থাকা আমেরিকা ইসরায়েল ইরান সংঘাতের 38তম দিনে ঘটল। যুদ্ধের আগুন এতদিন সীমাবদ্ধ ছিল সামরিক আর কৌশলগত স্থাপনায়, কিন্তু এবার আঘাত এলো এমন একটা জায়গায় যাকে একটি দেশের ভবিষ্যৎ বলা হয়, বিশ্ববিদ্যালয়। আর সে কারণেই এই ঘটনাকে ঘিরে উদ্বেগ, ক্ষোভ এবং প্রশ্ন সবকিছুই বহুগুণ বেড়ে গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং তারা জানাচ্ছে এই হামলায় শরীফ বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা একটি প্রাকৃতিক গ্যাস বিতরণ কেন্দ্রেও আঘাত হানে বোমা। আর এর ফলে শরীফ এলাকা এবং তেহরানের 9 নম্বর জেলার কিছু অংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রশাসনের ভাষায় এটি সরাসরি শরীফ বিশ্ববিদ্যালয়ের গ্যাস স্টেশনকে লক্ষ্য করে আঘাত। আপনাদের সামনে তুলে ধরছি। বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে শহরের বিভিন্ন প্রান্তে তা শোনা যায়। মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। অনেকেই বুঝতেই পারেনি ঠিক কী ঘটনা ঘটেছে। কেউ বলছেন যুদ্ধ বিমান যেন মাথার উপর দিয়ে উড়ে গিয়েছে, আবার কেউ বলছে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই সব মিলিয়ে তেহরান যেন এক মুহূর্তে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। হামলার একটি মসজিদেরও ক্ষতি হয়েছে, জানালার কাঁচ ভেঙে গেছে, ছাদের অংশ ভেঙে পড়েছে। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। আর তার অন্যতম কারণ হলো যুদ্ধ পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় আগে থেকেই অনলাইন ক্লাস তারা চালাচ্ছিল। ফলে ক্যাম্পাসে ছাত্রছাত্রী বা কর্মীদের উপস্থিতি ছিল না বললেই চলে। বা তবু প্রশ্ন উঠছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা কি শুধুই কৌশলগত সিদ্ধান্ত, নাকি এটি যুদ্ধের সীমা লঙ্ঘন? আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত করা সবসময় বিতর্কিত। আর যখনই এই অবকাঠামো একটি বিশ্ববিদ্যালয়, তখন সেই বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। এই ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই, কারণ ইরানের বিজ্ঞান মন্ত্রকের দাবি অনুযায়ী 2026 সালের 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইতিমধ্যে 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে আঘাত হয়েছে। আর তার মধ্যে রয়েছে শহীদ বেহেশতি ইউনিভার্সিটি এবং ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশেষ করে যেসব জায়গায় উন্নত গবেষণা হয়, এই যেমন লেজার, প্লাজমা বা প্রযুক্তিগত উন্নয়ন কেন্দ্র, সেগুলোকেই বারবার টার্গেট করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র বর্তমান যুদ্ধের অংশ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশল। একটি দেশের বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণা অবকাঠামোকে দুর্বল করে দিলে ভবিষ্যতে সেই দেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। আর সে কারণেই বিশ্ববিদ্যালয়গুলো এখন যুদ্ধের নতুন লক্ষ্যবস্তু হয়ে উঠছে। শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিকে অনেকেই ইরানের মিট বলে থাকেন। এই প্রতিষ্ঠান শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষা কেন্দ্র। এখান থেকে বের হওয়া ছাত্রছাত্রীরা বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করছে, গবেষণা করছে, নতুন প্রযুক্তি তৈরি করছে। ফলে বিশ্ববিদ্যালয়ে হামলা মানে শুধু একটি ভবনের ক্ষতি নয়, বরং একটি দেশের মেধা এবং সম্ভাবনার ওপর আঘাত। এই ঘটনার পর
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ হবে? ইরান আর ইসরায়েলের মধ্যে শত্রুতা আজকের নয়, কিন্তু তা সবসময় এমন ছিল না। একসময় দুই দেশ ছিল একটা মিত্র। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ইরান ছিল সেই দেশগুলোর মধ্যে একটি যারা প্রথম তাকে স্বীকৃতি দেয়। তখন ইরান ছিল পশ্চিমাপন্থী এবং শাসনে ছিলেন শাহ। ইসরায়েলকে তারা দেখত আরব দেশগুলোর বিরুদ্ধে একটি ভারসাম্য হিসাবে। আর সেই সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতা ছিল অত্যন্ত শক্তিশালী। ইসরায়েল ইরানকে কৃষি উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং সামরিক প্রশিক্ষণে সাহায্য করত। অন্যদিকে ইরান তেলের মাধ্যমে ইসরায়েলকে সমর্থন দিত। এমনকি ইরানে সেই সময় একটি বড় ইহুদি সম্প্রদায়ও বসবাস করত, যারা ইসরায়েলের বাইরে বৃহত্তম ছিল। কিন্তু 1979 সালের ইরানিয়ান ইসলামিক রেভলিউশন সব কিছু বদলে দেয়। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রহুল্লাহ খামেনি। নতুন ইসলামিক শাসন ব্যবস্থা ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। শুধু তাই নয়, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে এবং ফিলিস্তিন ইস্যুকে সামনে রেখে নিজেদের অবস্থানকে আরও জোরালো করে তোলে। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। 1982 সালে লেবাননের গৃহযুদ্ধের সময় ইসরায়েল যখন সেখানে সেনা পাঠায়, তখন ইরান পাল্টা পদক্ষেপ নেয়। তারা তাদের বিপ্লবী গার্ড পাঠায় বেইরুটে এবং সেই প্রেক্ষাপট থেকে তৈরি হয় হিজবুল্লাহ। এই সংগঠন আজও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং একে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা যায়। বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছেন। তার বক্তব্যে বারবার ইসরায়েলের সমালোচনা উঠে আসে, এমনকি অতীতের কিছু ঐতিহাসিক ঘটনাকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তবে ইরানের ভিতরেও এই নীতির বিরোধিতা রয়েছে। অনেক সাধারণ মানুষ এবং বিশ্লেষক মনে করেন এই কঠোর অবস্থান দেশের আন্তর্জাতিক সম্পর্ককে দুর্বল করছে। প্রাক্তন প্রেসিডেন্টের কন্যা তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের উচিত তাদের নীতি নতুন করে ভাবা। একইভাবে রাজনৈতিক বিশ্লেষক তিনিও বলছেন যে এই অবস্থান ইরানকে আন্তর্জাতিক মঞ্চে একঘরে করে ফেলেছে। অন্যদিকে আবার এমন একটি অংশ রয়েছে যারা মনে করে এই অবস্থানই ইরানের শক্তি। তারা বিশ্বাস করে ইসরায়েল এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়ানোই দেশের মর্যাদা রক্ষা করে। বর্তমান যুদ্ধ এই মতভেদের মধ্যে আরও জটিল হয়ে উঠেছে। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে কূটনৈতিক টানাপোড়েন, আর তার মাঝখানে সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত এই যুদ্ধের প্রভাব অনুভব করছে। বিশ্ববিদ্যালয় হামলা এই সংঘাতের এক নতুন দিক তুলে ধরেছে। এটি শুধু বর্তমানের লড়াই নয়, বরং ভবিষ্যতের ওপর আঘাত। যখন একটি দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তখন তার প্রভাব বহু দেশের মধ্যে চলতে থাকে বা বহু বছর ধরে চলতে থাকে। একটি প্রজন্ম পিছিয়ে পড়ে, গবেষণা থেমে যায়, আর উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো জোরালো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোনো পক্ষে থেকে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখতে হবে আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।